বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নতুন করে 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ চূড়ান্ত বাছাই পর্ব এবং আজকের বিষয় গল্প বলা। গল্প বলা বিভাগে সেরা 45 জনকে আমরা বেছে নিয়েছি বিভাগীয় পর্যায় থেকে এবং আজকের বাছাই পর্বে আমরা বেছে নেব সেরা 10 জনকে, যারা যাবে ফাইনাল রাউন্ডে। চলুন দর্শক, শুরু করা যাক আজকের আয়োজন। বিচারকের দায়িত্বে রয়েছেন জনাব জাহিদ রিপন, জনাব শফিকুল ইসলাম বাহার, জনাব আবু হেনা রনি। আমাদের প্রতিযোগী তাসনিম আরিয়া। তোমার ডাক নাম কি তাসনিম নাকি আরিয়া? আরিয়া। তাহলে কি আমি ভুল বলে ফেললাম? না, একটা বললেই হবে। আচ্ছা, তোমার পারফরম্যান্স তাহলে আমরা দেখে ফেলি, গল্প শুনে ফেলি তোমার মুখে। অনেক দিন আগের কথা। এক ছিল এক গরিব কাঠুরিয়া। ও প্রতিদিন কাঠ কাটতে যেত। একদিন যখন বনে যে কাঠ কাটছিল, তখন ভুলবশত ওর কুড়ালটি নদীতে পড়ে গেল। ও খুবই মন খারাপ করলো। আরও কিন্তু নদীতে নামতেও পারছিল না, কারণ ওই নদীতে যেমন কুমিরের ভয় তেমন স্রোত। আরও এতটাই গরিব ছিল যে আরেকটি কুড়াল কেনার মতো টাকা ওর ছিল না। ও এতই কষ্ট পেল যে ও নদীর পাড়ে বসে কাঁদতে লাগলো। হঠাৎ করে নদী থেকে এক জলপরি বেরিয়ে আসলো। এসে কাঠুরিয়াকে বলল, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তখন কাঠুরিয়া বলল, আমি যে বড্ড গরিব, আর আমার কাছে তেমন অর্থও নেই যে আমি আরেকটি কুড়াল কিনবো। তখন জলপরি বলল, তুমি চিন্তা করো না, আমি তোমার কুড়ালটি এনে দিচ্ছি। তাই বলে জলপরি ডুব দিল এবং কিছুক্ষণ পর একটি সোনার কুড়াল নিয়ে আসলো। আরিয়া, তুমি তো অনেক মার্কস পেয়েছো, সামনে আরো এগিয়ে যেতে হবে, তাই তো? তুমি পেয়েছো 81.73। অনেক মার্কস পেয়েছো। ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী সপ্তর্ষি বিশ্বাস। কোথা থেকে এসেছো তুমি? রাজশাহী বিভাগ থেকে। তোমার পারফরম্যান্স আমরা দেখে নিই। এক ছিল কুজো বুড়ি, তার ছিল 3টি কুকুর, রঙ্গা, বঙ্গা আর ভুতু। একদিন বুড়ি ঠিক করলো সে তার নাতনির বাড়ি যাবে। তাই রঙ্গা, বঙ্গা আর ভুতুকে ডেকে বলে, হে রঙ্গা, বঙ্গা, ভুতু, আমি আমার নাতনির বাড়ি যাব, তোরা বাড়ি পাহারা দে। রঙ্গা, বঙ্গা আর ভুতু বলল, আচ্ছা। বুড়ি লাঠি ঠুক ঠুক করতে করতে রওনা হলো। বুড়ি এগিয়ে চলল। পথে দেখা হলো এক শিয়ালের সাথে। শিয়াল বলল, বুড়ি, তোকে আজকে আমি খাবো, আমার খুব খিদে। বুড়ি বুদ্ধি করে বলল, না, আমাকে এখন খেও না, আমার গায়ে মাংস কই। আমি নাতনির বাড়ি গিয়ে কদিন ভালো মন্দ খেয়ে মোটা তাজা হয়ে আসি, তারপর বরং খেও। শিয়াল বলল, আচ্ছা। বুড়ি লাঠি ঠুক ঠুক করতে করতে আবার রওনা হলো। সপ্তর্ষি, এত ভালো পারফরম্যান্স তুমি করেছো, মার্কস জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। বলে দিব নাকি তুমি একটা গেস করবে? আপনি বলেন। আমি বলবো। তুমি পেয়েছো 89 পেয়েছো, অনেক মার্কস পেয়েছো। আমাদের এবারে গল্প শোনাতে আসছে আমাদের ছোট্ট বন্ধু চট্টগ্রাম থেকে সম্পৃক্তা নাথ। কোন ক্লাসে পড়ছো? 4। ক্লাস 4-এ পড়ছো। তোমার কাছ থেকে আমরা সবাই বসে আছি গল্প শুনবো। বোকা বাঘ আর চালাক গরু গল্প হবে এখন শুরু। এক বনে একটি বোকা বাঘ বাস করত। ওই বনে শুধু বাঘই নয়, আর অনেক অনেক পশু পাখি বাস করত। ওই বনে বাঘই ছিল রাজা, তাই সে সবাইকে ভয় দেখিয়ে শিকার জোগাড় করত। একদিন তার গুহার সামনে একটা শেয়াল যাচ্ছিল। শেয়াল বাঘকে দেখেও না দেখার ভান করেই যাচ্ছিল। বাঘ তো সেটা দেখতে পেল। বাঘ হালাম করে গর্জন দিয়ে বলল,
কিরে শিয়াল পণ্ডিত, তুই তো আমাকে দেখেও না দেখার ভান করছিস। তখন শিয়াল আমতা করে বলল, হুজুর, ওই ওই আমি তো আপনার দিকেই আসছিলাম। আসলে একটা শিকার পেয়েছি, বুঝলেন। আমাদের পাশের গ্রামে বাঘ তো মহা খুশি। সে বলল, কই কই বল বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আমাদের পাশের গ্রামে একটা রাখাল বাস করে। রাখালের একটা গরুও আছে। ওই গরুকে সে ঘাস খাওয়ানোর জন্য প্রতিদিন মাঠে বেঁধে রাখে। আপনি যদি হুজুর ওই গরুটাকে খেয়ে ফেলেন তাহলে আপনার ক্ষুধা মিটে যাবে, আর অর্ধেক আমাকেও দিবেন। তখন বাঘ বলল, ঠিক আছে ঠিক আছে, যে পয়ে হবে, তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে। সম্পৃক্তা, তুমি পেয়েছো কত বলো তো? আমি জানি না। তুমি জানো না? কি মনে হচ্ছে A+ পাওয়া যাবে? এখনো শিওর না। এখনো শিওর না? কনফিডেন্ট হতে হবে। তুমি এত ভালো পারফরমেন্স করেছো, কনফিডেন্স থাকতে হবে না? তুমি পেয়েছো 88, অনেক মার্কস পেয়েছো। গল্প বলা বিভাগের আমাদের এবারের প্রতিযোগী রোহিণী হাসান ঋদ্ধি। ঋদ্ধি, তুমি কোথা থেকে এসেছো? আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এসেছি এবং আমার বিভাগ রাজশাহী বিভাগ থেকে এসেছো। তাহলে দেখে নিই তোমার পারফরমেন্স। গল্পটি হচ্ছে রংধনুর প্রতিশ্রুতি। একদিন বৃষ্টি হচ্ছিল, বাইরে টুপটাপ রিমিঝিমি শব্দ। একজন ছোট্ট মেয়ে, নাম তার তানিয়া, জানালার পাশে বসে কাঁদছিল। তার ফুলগুলো মরে গেছে, খেলনাও ভিজে গেছে। হঠাৎ আকাশে দেখা দিল রংধনু। তানিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। রংধনু বলল, কেঁদো না ছোট্ট মেয়ে, আমি এসেছি তোমার মুখে হাসি ফোটাতে। তানিয়া অবাক হয়ে বলল, তুমি কি সত্যি কথা বলছো? রংধনু বলল, হ্যাঁ, আমি 7টা রং নিয়ে তৈরি। প্রতিটা রং মানে এক একটা প্রতিশ্রুতি। তুমি কি জানো, লাল মানে ভালোবাসা, কমলা মানে আনন্দ, হলুদ মানে আশা, সবুজ মানে জীবন, নীল মানে শান্তি, বেগুনি মানে জ্ঞান, আর আসমানি মানে সততা। এই 7টা গুণ যদি তুমি তোমার মনে রাখতে পারো তাহলে তোমার জীবন হবে রংধনুর মতো সুন্দর। তানিয়া হাসল, তার চোখের জল শুকিয়ে গেল। বৃষ্টি থামল, তার ফুলগুলো মাথা তুলল। আকাশে রংধনু জ্বলজ্বল করতে লাগলো। এই গল্পটির মূল শিক্ষা হলো যে মন সুন্দর হয় যখন মনে থাকে ভালোবাসা, সততা আর আশা। রোহিণী, তোমার জন্য একটু মজা করে বলি। তোমার বাড়ি না চাঁপাইনবাবগঞ্জ? তোমার চাপাতে জোর আছে। হ্যাঁ, খুব ভালো, এটা চাই আমরা। গল্প বলাতে এই জোরটা দরকার, তোমার আছে। কিন্তু তুমি কি সুন্দর হাসতে হাসতে আমাদের সঙ্গে গল্প করছো, এটাই তো চাই আমরা। খুব ভালো। আমি তো এত মুগ্ধ হয়েছি, তুমি আসলে তোমার ওখান থেকেই তোমার প্রতি একটা ভালো লাগা শুরু। আর এত সুন্দর গল্প তুমি পছন্দ করেছো, তারপর তোমাকে দেখতে দারুণ লাগছে। ঋদ্ধি, কি মনে হচ্ছে কত মার্কস পাবে তুমি? কত মার্কস আছে বলো তো তুমি? 100। 100? 100 তো 100ই পাবে? জানি না। এত কনফিডেন্স? তুমি অবশ্যই ভালো পারফরমেন্স করেছো, বিচারকদের কথা শুনে আমরা তাই বুঝতে পেরেছি, এবং আমাদেরও অনেক ভালো লেগেছে পুরোটার সময়। তুমি পেয়েছো 96.67, অনেক বেশি, 100-র কাছাকাছি। খুশি হয়েছো? জি। গল্প শুনতে কার না ভালো লাগে, আর গল্প শুনতে শুনতে আমরা প্রতিযোগীদের মধ্য দিয়ে যে গল্পগুলো শুনছিলাম আমরা কিন্তু একেবারে শৈশবে হারিয়ে যাচ্ছিলাম। আমাদের আরও একজন প্রতিযোগী আসছে আমাদের গল্প শোনাতে, আসছে মা অংচিং মারমা। কোথা থেকে এসেছো তুমি? বান্দরবান থেকে। বান্দরবান থেকে এসেছো। তাহলে আমরা বলছিলাম শৈশবে ফিরে যাচ্ছিলাম গল্প শুনতে শুনতে, সেরকমই কিছু আবারও ঘটবে নিশ্চয়ই। গল্প শুনি তোমার কাছ থেকে তবে।
ঈশপের গল্প দুষ্ট সিংহ ও শিয়াল। একদা এক জঙ্গলে এক বুড়ো সিংহ বাস করত। দুর্বল শরীরে শিকার করে খাবার জুটানো দায় হয়ে পড়ল। তাই সে ঠিক করলো এবার থেকে বুদ্ধির জোরে খাবার জুটাতে হবে। যেই কথা সেই কাজ। সে অসুখের ভান করে গুহায় পড়ে থাকলো। রোজই কেউ না কেউ রাজা মশাইয়ের খোঁজ খবর নিতে গুহায় ঢোকে, আর সিংহ মশাই খপ করে ধরে তাকে খেয়ে ফেলে। এভাবে অনেক জন্তু জানোয়ার পশুরাজের বুদ্ধির শিকার হলো। চতুর শিয়াল কিন্তু ব্যাপারটা ঠিকই ধরতে পেরেছিল। সে ধীর পায়ে গুহার অদূরে দাঁড়িয়ে গলা হাঁকিয়ে দিয়ে শুধালো, রাজা মশাই, আজ কেমন বোধ হচ্ছে? ভাঙা ভাঙা গলায় ভেতর থেকে জবাব এলো, মোটেও ভালো নয় হে, মোটেই ভালো নয়। তবু ভালো যে তুমি খোঁজ নিতে এলে। একা একা আমি একেবারেই হাঁপিয়ে উঠেছি। তা ভায়া, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো, বসো। বিজ্ঞ শিয়াল মুচকি হেসে বলল, আসতাম ঠিকই, কিন্তু ভরসা পাচ্ছি কই। রাজা মশাই, পায়ের ছাপগুলো দেখছি সবই ভেতর মুখো। যারা ভেতরে গেছে তারা বুঝি কেউ আর ফিরে আসেনি। এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো, বিপদ সংকেত লক্ষ্য করে বিপদ এড়ানো বুদ্ধিমানের কাজ। তুমি পড়ালেখা করো কি বাংলা মাধ্যমে নাকি তোমাদের ভাষায় পড়ো? বাংলা। বাংলাতে পড়ো? আর জি। তোমাদের ভাষা কি লিখিত বর্ণ আছে, মারমা ভাষা? হ্যাঁ, আছে। আচ্ছা। দেখো তোমার নামের ভিতরে আছে মা অং চিং মারমা, জি। দুপাশে মা আছে। আমরা চাইবো তুমি গল্পের মা হও, অনেক গল্প জন্ম দেবে তুমি, এবং আমাদের ভালো লাগবে। মা অং চিং, অনেক গল্প হলো তোমার সাথে, এবং তোমার নামের অর্থ আমরা জানছিলাম যে একটা অর্থ হচ্ছে জেতা। প্রত্যেকটা পর্যায়ে এরকম জিতে যাও, এত এত ভালো পারফরমেন্স দেখাও, সেই প্রত্যাশায় রাখছি। তোমার মার্কসটা জেনে নিচ্ছি। তুমি পেয়েছো 93.67, 93.67। খুশি হয়েছো? জি। এবারের প্রতিযোগী সিলেট বিভাগ থেকে রিতম পাল। তুমি কোন টাইপের গল্প আমাদের শোনাবে এখন? আমি আজকে আপনাদের একটি শিক্ষণীয় গল্প শোনাবো। শিক্ষণীয় গল্প, তাহলে শুরু করা যাক। আমার গল্পটির নাম এক বাঘ ও এক বক। একদা এক সময়ে শান্তিবন নামের এক বনে থাকতো এক হিংস্র বাঘ। সে প্রতিদিনের মতোই তার খাবার মাংস খাচ্ছিল। হঠাৎ তার গলায় একটা বড় হাড় আটকালো। সে বলছিল, বাবা রে বাবা, এই হাড়টা তো আমায় বড্ড জ্বালা দিচ্ছে, এবার কি করি? সে পথে যাকেই দেখছিল তাকেই বলছিল সাহায্য করতে, কিন্তু সবাই জানে বাঘ কেমন প্রকৃতির, তাই কেউ তাকে সাহায্য করছিল না। সে দেখতে পেল এক শেয়াল আসছে। সে বলল, ও শেয়াল ভাই, দয়া করে আমার গলার হাড়টা বের করে দাও। শিয়ালটি বলল, বাঘ মামা, তুমি কি আমায় বোকা পেয়েছো নাকি? তোমার গলার হাড় বের করতে আমি আমার মাথা তোমার গলায় ঢুকাই, আর তুমি অমনি আমায় চিবিয়ে খাও। তোমার মার্কসটা আমাদের হাতে চলে এসেছে। তুমি পেয়েছো 88। এবারে ডেকে নেব রাজশাহীর একজন প্রতিযোগীকে। রাজশাহী থেকে এসেছে নাজিফা তাসতিম আরোয়া। রাজশাহীর কিন্তু আরো অনেক প্রতিযোগী এসেছে, সবাই ভালো করেছে, তুমিও ভালো করবে এমনটাই প্রত্যাশা। শুরু করি আমরা। ছোট্ট সোনামণিরা, আমি তোমাদের দিদিমা। আমি তোমাদের একটি গল্প বলবো। গল্পের নাম কি জানো? কুজো বুড়ির কথা। এক যে ছিল কুজো বুড়ি, সে লাঠি ভর দিয়ে কুজো হয়ে চলতো, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়তো। বুড়ির দুটো কুকুর ছিল, একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা।
বুড়ি যাবে নাতনির বাড়ি। তাই কুকুর দুটোকে বললে, তোরা যেন বাড়ি থাকিস, কোথাও চুলি টুলি যাসনি। রঙ্গা ভঙ্গা বললে, আচ্ছা গৌ গৌ। তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে খানিক দূর গেল। ছেলেবেলা সন্ধ্যা হলেই এই যে পাকা চুলে দাদিমার কাছে গল্প শোনার অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের সবারই আছে। সেই আবেগগুলো কিন্তু স্মৃতিতে জাগছিল। নিঃসন্দেহে তুমি আরও অনেক চমৎকার করে বলেছ আরোয়া। তোমার মার্কসও কিন্তু আমাদের হাতে চলে এসেছে। বলবো? হ্যাঁ। জানতে ইচ্ছে করছে? তুমি পেয়েছো 87.33। ঠিক আছে আরোয়া, থ্যাংক ইউ। ছোট্ট বন্ধুদের দুর্দান্ত পারফরমেন্স। রোদভি, রাহাবা, রশিদ, তুমি সিলেট থেকে এসেছো। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 3। ক্লাস 3-তে পড়ছো। তোমার খুব কনফিডেন্ট লাগছে, খুবই উচ্ছ্বসিত লাগছে। পারফরমেন্সটাও আমরা ওরকমই দেখতে চাই এবং প্রত্যাশাটাও সেরকম। তাহলে শুরু করি। এক ছিল এক মিথ্যাবাদী রাখাল। সেই রাখাল একদিন গায়ের পাশের মাঠে ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ তার মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলা করলো। সে ভাবলো, আমি যদি ভেড়ার পালে বাঘ পড়েছে বলে চিৎকার করি, তবে লোকজন ছুটে আসবে, তখন ভারী মজা হবে। যেই ভাবা সেই কাজ। সে তখন বাঘ এসেছে, বাঘ এসেছে বলে চিৎকার শুরু করলো। তার চিৎকার শুনে গায়ের লোকজন হাতির কাছে যা পেয়েছে তাই নিয়ে ছুটে এলো বাঘ তাড়াতে। লোকজনদের ছুটে আসতে দেখে দুষ্ট রাখাল হা 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 করে হাসতে লাগলো। সে এরকম আরো কয়েকদিন করলো। তার চেঁচামেচি শুনে গায়ের লোকজন ছুটে আসতো, আর বাঘ না দেখে তারা আবার ফিরে যেত। রোদভি, গল্প বলা মানে যে শুধু বলে যাও না, একটু ঢংও থাকবে, একটু অভিনয় থাকবে, সেটা কিন্তু তোমাকে দেখে আমরা সবাই বুঝতেই পারছিলাম। কিন্তু আরও গল্প জানতে হবে। ঠিক আছে, তোমার মার্কস চলে এসেছে আমাদের হাতে। তুমি পেয়েছো 83.33। রোদভি পেয়েছে 83.33। অনেক ভালো করেছো, থ্যাংক ইউ রোদভি। এবারের প্রতিযোগী সিলেট থেকে অবন্তী গুপ্ত। কোন ক্লাসে পড়ছো অবন্তী? কেজি 2। কেজি 2-তে পড়ছো। তুমি আমাদের গল্প শোনাবে? ঠিক আছে, তাহলে শুরু করো। এক বনে ছিল এক বড় সিংহ। সিংহটা একদিন ঘুমিয়েছিল, গভীরে ঘুমে। তার পাশে একটি ছোট্ট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সিংহের নাকের ভেতর ঢুকে গেল। তখন সিংহ ঘুমে এলো। সিংহ রেগে মেগে বলল, ওরে বুচকি ইঁদুর, তোর এত বড় সাহস, আমার ঘুম ভাঙালি, আমি বনের রাজা। সে এই বলে কপকে টুটকে ধরে ফেলল। ইঁদুর কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমি ছোট, আমাকে মারবেন না, একদিন আমি আপনার উপকার করতে পারি। অবন্তী, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার মার্কস চলে এসেছে, মার্কসটা বলে দেই। তুমি পেয়েছো 88। অনেক ভালো মার্কস পেয়েছো। খুলনা বিভাগ থেকে আসছে দেবার্পণ সিথি রায়। আমরা শুরু করি। অবশ্যই ম্যাম। অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে 2 বোন বাস করত। ছোট বোনটি যে কি হিংসে, সারাদিন সে সবাইকে হিংসে করে বেড়াতো। অন্যদিকে তার বড় বোন, সে ছিল অনেক লক্ষ্মী, যাকে বলে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। তো একদিন হলো কি, বড় বোন এক ছবি আঁকা প্রতিযোগিতায় গিয়ে ছবি এঁকে চমৎকার একটা বই পুরস্কার পেয়েছে। তাই দেখে ছোট বোনটার যে কি হিংসে, সারাদিন সে মায়ের আঁচলের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলো। রাতে সে ভাবলো, দিদি এমন চমৎকার একটা বই পেয়েছে, আমি পাইনি, এ আমি মানতে পারবো না। দেবার্পণ, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তোমার মার্কসও চলে এসেছে, তুমি ভালো মার্কস পেয়েছো। জি ম্যাম। তুমি পেয়েছো 82.67। আমাদের এবারের প্রতিযোগী কশাখা থেকে তাহরিমা তানহা, ভোলা জেলা থেকে এসেছো, বরিশাল বিভাগ থেকে। শুরু করো। ইরান দেশের এক সওদাগরের ছিল একটি ভারতীয় তোতা। এই তোতা যেমন কথা বলতে পারত, তেমনি ছিল বিদ্যা বুদ্ধিতে সেরা। সওদাগর এই পাখিটির সঙ্গে মাঝে মধ্যেই গল্প করে সময় কাটাতো। একবার সওদাগর ঠিক করলো ভারতে বাণিজ্য করতে যাবেন।
তিনি তোতাকে জিজ্ঞেস করলেন, তোমার জন্য ভারত থেকে কি আনবো তোতা? বরিশালের ছেলেমেয়েরা একটু দুর্দান্ত টাইপের হয়, তাই তুমি করেছো এবং তোমার কিন্তু মার্কস অনেক ভালো এসেছে। তুমি পেয়েছো 88.67। আমাদের এবারের প্রতিযোগী সিলেট বিভাগ থেকে রাজশ্রী গাঙ্গুলি। ভালো লাগছে? জি আচ্ছা, তোমার গল্পটাই আমরা শুনে নেই তবে। হ্যাঁ, জি। শুরু করো। আমি এখন একটি গল্প বলবো। গল্পটির নাম ডালিম কুমার ও কঙ্কাবতী। এক রাজপুত্র, নাম ডালিম কুমার। তার আছে এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘোরে। একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে। ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? কি হয়েছে? ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। সে এখন রাক্ষসপুরীতে বন্দি। কি সর্বনাশ! রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো, পৌঁছালো রাক্ষসপুরীতে। রাজশ্রী, জি, কি মনে হচ্ছে? কেমন বলেছো তুমি? কেমন করেছো? আমার ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে? জি আমিও কিন্তু ভীষণ এনজয় করেছি তোমার গল্প। জি। মার্কস জানতে চাও? তুমি পেয়েছো 81.67। এবার প্রতিযোগী রাজশাহী বিভাগ থেকে সাদিক বিন আরিফ। দুর্দান্ত একটা পারফরমেন্স দেখাও। ঠিক আছে, শুরু করো। আমার গল্পের নাম আগমনী। পরিবেশন করছি আমি সাদিক বিন আরিফ। আমার জন্ম মহালয়ার কাকডাকা ভোরে। বাবা শখ করে নাম রেখেছিলেন আগমনী। রেডিওতে তখন বাজলো তোমার আলোর বেনু। কিন্তু আমার জন্মে কোনো আলো জ্বলেনি। আমার জন্মটা ছিল কি অন্ধকার, কুচকুচে কালো। তাই হয়তো বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকে সকল ভালোবাসা আমি জন্মের সময় পেয়েছিলাম। ভালোবাসার রং তো কালো নয়, টকটকে লাল। প্রথম আমিও চাইতাম আমার শৈশব আর 10 জনের মতো রঙিন হোক। আরিফ, নতুন করে কিন্তু একটা স্বপ্নের জায়গা ছোট বাচ্চাদের জন্য, তো এখান থেকে শিখতে হবে, বুঝতে হবে। ঠিক আছে? জি। তুমি মার্কস জানতে চাও? 79.5 পেয়েছো। ঠিক আছে, ভালো মার্কস পেয়েছো। এবারে রংপুর থেকে প্রতিযোগী জান্নাতুন আলিয়া মাহমুদ। কি গল্প শোনাবে আমাদের? ব্যাঙের সাজা। ব্যাঙের সাজা গল্প শোনাবে? জি। তাহলে শুরু করো। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজা মশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা মুরগিকে ধরে নিয়ে এলো। মুরগি কক 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 করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজা মশাই। রাজার সিপাহীরা সাপকে ধরে নিয়ে এলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ তার খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে, তাই আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে। হরিণের বিচার করুন রাজা মশাই। রাজার সিপাহীরা হরিণকে ধরে নিয়ে এলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ, সে হঠাৎ ডানা ঝাপটেছিল, তাই আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছিল। রাজার সিপাহীরা সারস পাখিকে ধরে নিয়ে এলো। সে বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটেছিলাম। বুলবুলির বিচার করুন রাজা মশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজা মশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে,
তাই বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। 91.67। কত পেয়েছো? 91.67। অনেক মার্কস পেয়েছো। আমাদের এবারের প্রতিযোগী রংপুর থেকে প্রকৃতি গুপ্তা। গল্প শুনতে ভালো লাগে? বলতো নিশ্চয়ই ভালোবাসো। তাহলে ভালোবেসে একটা গল্প শোনাও আমাদের। এক নদীতে বাস করত অনেকগুলো চিংড়ি মাছ। তাদের ছিল এক রানী। একদিন চিংড়ি রানী নদীর ধারে বসে তার শ্যাম্পু করা চুল শুকাচ্ছিল আর মনের আনন্দে গান গাইছিল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। হঠাৎ সেখানে এলো এক দুষ্টু কাক। কা কা কা, চিংড়ি নো চিংড়ি, আমি তোকে খাবো। সামান্য একটা কাকের মুখে লো বলা তুই বলাতে চিংড়ি রানী ভারী রাগ হলো। তুমি পেয়েছো 84.67। কত পেয়েছো? 84.67। অনেক ভালো মার্কস পেয়েছো। এবারের প্রতিযোগী রাজশাহী থেকে রুহানি রওজা। কি গল্প শোনাবে আমাদের? বাঘ ও বকের গল্প। ইন্টারেস্টিং, চলো শুনি তবে। এক জঙ্গলে একটি বাঘ ছিল। একদিন মাংস খেতে গিয়ে তার গলায় মাংসের হাড় আটকে গেল। ও, গলায় হাড্ডি বেঁধে গেল যে, এখন কি করি? এটাকে যে কেমন করে বের করি, একা একা তো কিছুতেই বের করতে পারছি না। কারো সাহায্য প্রয়োজন। খুঁজে দেখি তো কাউকে পাওয়া যায় কিনা। বাঘটি জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর বাঘটি একটি ছোট খরগোশের দেখা পেল। সে খরগোশকে বলল, ভাই, আমাকে একটু সাহায্য করতে পারবে? আমার গলায় একটি হাড্ডি বেঁধে গেছে, খুব কষ্ট পাচ্ছি, একটু বের করে দাও না ভাই। খরগোশ বলল, আমি আর তোমাকে সাহায্য? ভুলে গেছো সেদিন তুমি আমাকে মারতে চেয়েছিলে? তোমার কোনো ভরসা নেই, এটাও তোমার কোনো বাহানা হবে। অনেক দূর যেতে হবে তাহলে, তাই না? এবার তোমার মার্কসটা জানিয়ে দেব। তুমি পেয়েছো 94.17। কত পেয়েছো? 94.17। পরবর্তী প্রতিযোগী আসছে ময়মনসিংহ বিভাগ থেকে পূর্ণতা সাহা রাশি। কোন ক্লাসে পড়ছো? চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণীতে পড়ছো। হ্যাঁ। গল্প শোনাতে এসেছো। হ্যাঁ। জমি একটা গল্প বলো। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজা মশাই, বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও, মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে ধরে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে, কক 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 কক। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে, কক 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 কক। তাই সাপের বিচার করুন রাজা মশাই। রাজার হুকুমে সিপাহীরা সাপকে ধরে আনলো। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে, আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে, তাই হরিণের বিচার করুন রাজা মশাই। তুমি অনেক ভালো বলেছো, তাই তোমার মার্কসটাও বেশি এসেছে। পেয়েছো তুমি 92.13। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এবার বরিশাল বিভাগ থেকে আসছে ইন্তিজারা সোহা। ভীষণ সুন্দর নাম, এরকম একটা সুন্দর গল্প আমাদের উপহার দাও। সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রামে বসবাস করত একটি ছোট্ট মেয়ে। নাম তার সোনামণি। সোনামণি পড়ালেখায় খুব ভালো ছিল। সোনামণি প্রতি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করত। কিন্তু সোনামণি বসন্তের কোকিলের মতো গান গাইতে পারত না, আবৃত্তি করতে জানতো না, গ্রামের সুন্দর প্রকৃতির ছবি আঁকতে পারত না।
কিন্তু সোনামণির মা তাকে প্রতিনিয়ত সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করত। তুমি কিন্তু অনেক ভালো করেছো, মার্কসও ভালো পেয়েছো, 90.75। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রতিযোগী বরিশাল বিভাগ থেকে আয়ানা তাসনিম। তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 2। ক্লাস 2তে পড়ছো? জি আমাদের গল্প শোনাবে তো? জি। তাহলে সুন্দর করে একটা গল্প শোনাও। একবার এক পণ্ডিত নদী পার হওয়ার জন্য একটি নৌকায় উঠলেন। নৌকার মাঝিটি ছিল একজন সাধারণ সহজ সরল মানুষ। নৌকা যখন নদীর মাঝখানে, তখন পণ্ডিত মশাই মাঝিকে জিজ্ঞেস করলেন, ও মাঝি, তুমি কি জ্যোতির্বিজ্ঞান নিয়ে কিছু জানো? মাঝি মাথা নেড়ে বলল, না পণ্ডিত মশাই, ওসব আমার জানা নেই। পণ্ডিত মশাই করুণার দৃষ্টিতে বললেন, ও তাহলে তোমার জীবনের 4 আনাই বৃথা। তুমি এত বড় একটি জ্ঞানের বিষয় জানো না। খুবই ভালো করেছো এবং তুমি ভালো মার্কসও পেয়েছো, 87.15। আমাদের এবারের প্রতিযোগী খুলনা বিভাগ থেকে আয়েশা সিদ্দিকা। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 1। ক্লাস 1-এ পড়ছো। খুলনা থেকে এসেছো, এত দূর থেকে কষ্ট করে বাবা মাকে নিয়ে, পারফরমেন্সটাও সেরকম হতে হবে, আমরা সেটাই প্রত্যাশা রাখলাম। তুমি শুরু করো। একবার সম্রাট আকবর তার আদালতে এমন একটি প্রশ্ন রেখেছিলেন যা দেখে তো সবাই অবাক হয়ে গিয়েছিল। যখন সবাই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিল, তখন বীরবল এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার। তখন সে সম্রাট আকবরের লোকেদের কাছে প্রশ্নটি জানতে চাইলেন। তখন সবাই তাকে প্রশ্নটি বললেন। প্রশ্নটি হচ্ছে, শহরে কতগুলো কাক আছে? প্রশ্ন শুনে বীরবল সঙ্গে সঙ্গেই হাসলেন। সঙ্গে সঙ্গেই তিনি সম্রাট আকবরের কাছে গিয়ে ঘোষণা দিলেন যে তার উত্তর হচ্ছে 21,523টি। তুমি কত মার্কস পেয়েছো জানো? না। কত পেতে পারো? ভালো মার্কস পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তুমি পেয়েছো 90.9। খুবই ভালো মার্কস পেয়েছো। আমাদের এবারের প্রতিযোগী রংপুর থেকে সাজনিতা আয়মান ওয়াসি। কি গল্প শোনাবে আমাদের? ব্যাঙের সাজা। ব্যাঙের সাজা। তো মঞ্চে চলে এসেছো, এবার জমিয়ে একটা গল্প শোনাও আমাদের। মঞ্চ তোমার। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, বিচার করুন রাজামশাই, মুরগি আমার খড় ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের আদেশ দিলেন, যাও গিয়ে মুরগিকে ধরে আনো। সিপাহীরা গিয়ে মুরগিকে ধরে আনলো। মুরগি কক কক করে বলল, রাজামশাই, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। আমি সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছি। আপনি আগে সাপের বিচার করুন রাজামশাই। ওয়াসি, খুব ভালো করেছো, ভালো প্রেজেন্টেশন ছিল, ভালো লেগেছে। তোমার মার্কসটা জানিয়ে দিতে চাই, তুমি পেয়েছো 85.3। অনেক ভালো মার্কস। আমাদের এবারের প্রতিযোগী চট্টগ্রাম বিভাগ থেকে সুবাইতা সাবাত মজুমদার। প্রস্তুতি নিশ্চয়ই ভালো? জি। তাহলে আমরা দেখে নেই। জি। শুরু করো। আজ আমি শোনাবো এক মজার গল্প, খরগোশ আর কচ্ছপের গল্প। বনের পথ ধরে হেঁটে যাচ্ছিল এক কচ্ছপ। ঝোপের আড়ালে ছিল এক খরগোশ। কচ্ছপের হাঁটা দেখে খরগোশ তার হাসি ধরেই রাখতে পারল না। খুব গর্ব করে কচ্ছপকে বলল, এই কচ্ছপ, তোর যে হাঁটার ঢং, তুই তো হাঁটিস ধীরে ধীরে, আমার সঙ্গে তোর কোনো তুলনাই হয় না। কচ্ছপ শান্ত গলায় উত্তর দিল, তোমার তো খুব অহংকার দেখছি। কেননা আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি, দেখি কে জেতে। খরগোশ হেসে বলল, ঠিক আছে, চল। দৌড় শুরু হলো। সুবাইতা,
এত ঢং করে গল্প বলা কে শিখিয়েছে? আমার আম্মু শিখিয়েছে। গল্প বলতে ভালো লাগে? জি। খুব মজা করে গল্প বলো তুমি, আমাদেরও খুব ভালো লেগেছে। তোমার জন্য অনেক শুভকামনা। তুমি মার্কস পেয়েছো অনেক। আচ্ছা বলেই দেই, তুমি পেয়েছো 88.97। প্রিয় দর্শক, নতুন কুড়ির এই আয়োজনে প্রতিযোগীদের অসাধারণ পরিবেশনা আমরা উপভোগ করছি। আমাদের এবারের প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস মাইশা, ডেকে নিব তাকে। তুমি তাহলে তোমার পারফরমেন্স শুরু করো। অল দ্য বেস্ট। এক ছিল কুঁজো বুড়ি। বুড়ির ছিল 3টি কুকুর, রঙ্গা, বঙ্গা আর ভুতু। বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন, তাই রঙ্গা, বঙ্গা আর ভুতুকে রাখলেন। বললেন, তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। কুকুর 3টি বলল, আচ্ছা। বুড়ি রওনা হলেন। লাঠি ঠুক ঠুক করে কুঁজো বুড়ি চললেন। খানিক দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা। শিয়াল বলল, আমার খুব খিদে, বুড়ি তোমাকে আমি খাবো। বুড়ি বুদ্ধি করে বললেন, আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে, আগে নাতনির বাড়ি যাই, খেদে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। শিয়াল বলল, ঠিক আছে, তবে তাই যাও, মোটা তাজা হয়ে এসো। বুড়ি সামনে গিয়ে চললেন। তোমার গড় নম্বর হলো 89। খুশি? আমাদের এবারের প্রতিযোগী রংপুর থেকে আগত আদিয়া আলমগীর খুব সুন্দর করে গল্প বলবে। আমরা সবাই তোমার গল্প খুব মন দিয়ে শুনবো। ওকে, তাহলে তুমি গল্প বলা শুরু করো। গ্রাম বাংলার এক নির্জন কোণে এক বৃদ্ধ লোক বাস করতেন। তার বাড়ি ছিল এক পাহাড়ি গ্রামের ধারে, যেখানে সবুজ গাছপালা আর ছোট ছোট পাথরে পথ ঘিরে রেখেছিল চারপাশ। তিনি ছিলেন সহজ সরল জীবনযাপনকারী একজন কৃষক। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই তিনি তার 2টি মাটির কলসি নিয়ে পাহাড়ি ঝর্ণায় যেতেন পানি আনতে। কলসি দুটিকে তিনি একটি লাঠির 2 পাশে ঝুলিয়ে কাঁধে বহন করতেন। কলসি দুটি ছিল বহুদিনের পুরনো, তবে একটি কলসিতে একটু ছিদ্র ছিল। প্রতিবার পানি আনার সময় টুপ 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 করে পানি পড়ে যেত। অন্য কলসিটি ছিল একেবারে নিখুঁত, যেমনটি হওয়া দরকার। এক ফোঁটাও পানি পড়তো না। প্রতিদিন বৃদ্ধ প্রায় আধ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরতেন, কিন্তু যখন তিনি বাড়ি ফিরতেন তখন ছিদ্র হওয়া কলসিটির অর্ধেক পানি পড়ে যেত। অনেক ধন্যবাদ আদিয়া তোমাকে। কোন ক্লাসে পড়ো তুমি? 3। বাহ, খুব ভালো। তোমার গড় নম্বর বিচারকদের থেকে প্রাপ্ত নম্বর হলো 85। দর্শক, এবারে ডেকে নিচ্ছি প্রতিযোগী মাহিকা জান্নাত রুহিকে। তোমার পরিবেশন আমরা এখন দেখব, তারপর আরও গল্প করব, তবে তোমার গল্পটা আগে আমরা শুনবো। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে রাজার দরবারে গেল। রাজাকে গিয়ে বলল, রাজা মশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা মশাই সিপাহীদেরকে ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা রাজার আদেশে মুরগিকে ধরে নিয়ে আসলো। মুরগি কক কক করে বলল, রাজা মশাই সাপ আমার ডিম ভেঙে ফেলেছে, তাই আমি সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙে ফেলেছি, আগেও সাপের বিচার করুন রাজা মশাই। সিপাহীরা সাপকে ধরে নিয়ে আসলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছিল।
সাপ বলল, রাজামশাই, হরিণ তার খুর দিয়ে আমার লেজে আঘাত করেছে, তাই আমি ভয় পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙে ফেলেছি। আগে ওই হরিণের বিচার করুন রাজামশাই। তোমাকে জানিয়ে দিচ্ছি বিচারকদের গড় নম্বর। তুমি কত নম্বর পেয়েছো তা হলো 83। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি প্রতিযোগী মিনহা জাহানকে। কি গল্প শোনাবে তুমি আমাদেরকে আজকে? লারা সাজলো খরগোশ। লারা তার বাবাকে বলল, আগামীকাল শিশু দিবস, তাই আমাদের স্কুলে নাচ গান আর নাটক হবে। নাটকে আমি খরগোশ সাজলে কেমন হবে বাবা? বাবা বললেন, বেশ বেশ হবে। খুশিতে লারা রাত্রে ভালো করে ঘুমোতে পারল না। পরদিন খুব ভোরে সে বিছানা ছেড়ে উঠল। লারার মা সকালের খাবার তৈরি করছিলেন। এই সময়ে লারা তার মাকে স্কুলে গিয়ে নাটক দেখার কথা বলল। মা বললেন, আজ শিশু দিবস, আমরা ঠিক যাব তোমার নাটক দেখতে। লারা স্কুলে এলো। মিস জানতে চাইলেন, লারা, তুমি নাটকে যা দেখাবে তা সব মনে আছে তো? লারা বলল, জি ম্যাম, মনে আছে। অনুষ্ঠান শুরু হলো। প্রথমে ময়ূর নাচ, এবার লারার পালা। বড় কানওয়ালা খরগোশ সেজেছে সে। বাগানে ঘুরে বেড়ানোর অভিনয় শুরু করলো লারা। লারার অভিনয় খুব ভালো হলো। প্রধান অতিথি তাকে পুরস্কার দিলেন। তুমি বিচারকদের থেকে প্রাপ্ত নম্বর এবং সব কিছু মিলিয়ে গড় নম্বর যেটা পেয়েছো তা হলো 87.67। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী চট্টগ্রামের মেয়ে শ্রেয়সী নন্দী শ্রেষ্ঠ। শুরু করো তাহলে, শুভকামনা রইল। আমার গল্পটির নাম সিংহ আর ইঁদুরের গল্প। এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল, গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট্ট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল, আর সাথে সাথে সিংহের ঘুমও ভেঙে গেল। সেই সিংহটি খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। সেই সিংহটি বলল, আমি হলাম বনের রাজা, তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস, এখনই তোকে মেরে ফেলবো। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে, আমি ছোট, আমাকে মারবেন না। একদিন আমি আপনার উপকারও করতে পারি। তোমার জন্য অনেক শুভকামনা রইল শ্রেষ্ঠা। তবে তুমি বিচারকদের থেকে গড় কত নম্বর পেয়েছো সেটা তো জানতে হবে। তুমি পেয়েছো 80.67। হাসি হাসি। এবারে প্রতিযোগী জারিয়া বিনতে জোনায়েদ। দেখি তুমি গল্পটা কত সুন্দর করে আমাদেরকে শোনাতে পারো, সেটা দেখবো। ঠিক আছে, অল দ্য বেস্ট। ভোর মানে আমাদের নতুন দিন, নতুন স্বপ্ন। আজও ঠিক সময় আমরা ঘুম থেকে উঠেছিলাম। মুস্কানের মা বলছিল, এই মুস্কান, ঘুম থেকে ওঠো, স্কুলে যেতে হবে না, তাড়াতাড়ি রেডি হও মা। ওঠো না, দেরি হয়ে যাবে। মুস্কান ঘুম ঘুম চোখে বলল, মা, উঠছি, আজ আমার গল্প বলার ক্লাস। আমরা ঘুম থেকে উঠেছিলাম স্বপ্ন নিয়ে। স্কুলে যাব, বন্ধুদের সঙ্গে খেলবো। আম্মু হাসছিল, আব্বু খুব খুশি ছিল আজ। স্কুলে যাওয়ার সময় বাবা বলছিল, আজ ভালোভাবে ক্লাস করিস মা। স্কুল মানে তো হাসি, খেলা আর নতুন কিছু শেখা। কেউ জানতো না আজ ছিল শেষ সকাল, শেষ স্কুল। সবাই বাসে মজা করে গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছিল। বাস থেকে নেমে সবাই শ্রেণীকক্ষে বসলো। টিচার এসে জিজ্ঞেস করলো, আজ তোমরা সবাই বলো তো, বড় হয়ে কে কি হতে চাও? অনেকে বলল, আমি ডাক্তার হতে চাই। কেউ কেউ বলল, আমি পাইলট হব। আকাশে ওড়ার অনেক ইচ্ছা আমার।
ম্যাম, আমি আপনার মতো ভালো একজন টিচার হতে চাই। মুস্কান বলল, আমি চাই সবাইকে হাসাতে। টিচার বলল, তবে হাসিটাই সবচেয়ে বড় উপহার। অন্যদিকে পাইলট তৌকির বলছিল, আজ আমার স্বপ্ন ছোঁয়ার দিন। প্রথমবার সলো ফ্লাইটে আকাশে উড়বো একা, দেশের গর্ব হয়ে। তোমাকে এবার তোমার নম্বরটা জানিয়ে দেই, জানতে ইচ্ছে করছে? না হলে তো জানাবো না। জানতে তো অবশ্যই ইচ্ছা হবে। অবশ্যই। ঠিক আছে, তুমি বিচারকদের থেকে সর্বোচ্চ যে নম্বর পেয়েছো তার গড় নম্বর হলো 89.55। এই পর্যায়ে প্রতিযোগী নুসরাত তাসনিম, কি গল্প শোনাবে তুমি আজকে আমাদেরকে? কুঞ্জি বুড়ি গল্প। ঠিক আছে, আমরা গল্পের ভাগটাতে পরে যাচ্ছি। তবে তোমাকে অনেক অনেক শুভকামনা জানাই, যেন তোমার গল্প বলা খুব সুন্দর হয়। আর একদম মন খারাপ করা যাবে না, হাসি হাসি থাকতে হবে, একদম নার্ভাস হওয়া যাবে না, ঠিক আছে? জি। ওকে, অল দ্য বেস্ট। এক ছিল কুঞ্জু বুড়ি, তার ছিল 3টে কুকুর, রঙ্গা, বঙ্গা আর ভুতু। বুড়ি ঠিক করলেন নাতনির বাড়িতে বেড়াতে যাবেন, তাই রঙ্গা, বঙ্গা, ভুতুকে ডাকলেন। বললেন, তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে এসেছি। কুকুর 3টি বলল, আচ্ছা। বুড়ি রওনা হলেন। লাঠি টুকটুক টুকটুক করে কুঞ্জু বুড়ি পথ চললেন। খানিক দূরে যেতে এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা। শিয়াল বলল, বুড়ি, আমার খুব খিদে পেয়েছে, তোমাকে আমি খাবো। বুড়ি বুদ্ধি করে বললেন, আমাকে এখানে খেও না, আমার কয়েকটি মাংস আছে, নাতনির বাড়ি যাই, খেতে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। শিয়াল বলল, আচ্ছা, তবে যাও, খেয়ে দে মোটা তাজা হয়ে এসো, তখন বরং খাবো। কুঞ্জু বুড়ি আবার লাঠি টুকটুক টুকটুক করতে করতে যাচ্ছেন। হঠাৎ এক বাঘ সামনে এসে বলল, হ্যালো বুড়ি, আমার খুব খিদে পেয়েছে, তোমাকে আমি খাবো। বুড়ি দেখলেন হ্যাঁ তো মহা মুশকিল, বাঘকে আবার একই কথা বললেন। বাঘ বলল, বুড়ির কথা মিছে নয়, তবে যাও, ফিরে আসতে হবে কিন্তু। কুঞ্জু বুড়ি আবার লাঠি টুকটুক টুকটুক করতে করতে এক সময় নাতনির বাড়ি পৌঁছে গেলেন। নাতনির বাড়ি কয়েকদিন মজার মজার খাবার খেলেন, কয়েকদিন থাকলেন, তাতে বুড়ির স্বাস্থ্য ভালো হলো। বুড়ি তো মহা চিন্তায় পড়লেন, বাড়ি ফিরবেন কিভাবে। নাতনিকে সব কথা খুলে বললেন। নাতনি বলল, বুঝতে পেরেছি, কোনো চিন্তা নয়। নাতি মস্ত একটা লাউ খোল জোগাড় করলো, তার ভিতর ঢুকিয়ে দিল বুড়িকে, সঙ্গে দিল কিছু চড়ে আর গুড়, দিল জোরে ধাক্কা। লাউ খোল গুড় 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 করতে করতে যাচ্ছে, আর ভিতর থেকে বুড়ি ছাড় কাটছেন। লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিরা খায় আর খায় গুড়, মরে যাবে অনেক দূর। লাউ খোল গুড় 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 করতে করতে এলো বাঘের কাছে। বাঘ বলল, এ কি আজব জিনিস বাবা, দিল জোরে ধাক্কা। লাউ খোল গুড় 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 করতে করতে এলো শিয়ালের কাছে। শিয়াল দেখতে পেল খোলের ভিতর বুড়ি আছে, খোলটাকে ভেঙে ফেললো। বলল, বনে এবার তো মোটা দাদা হয়ে এসেছ, এবার তোমাকে আমি এক্ষুনি খাবো। বুড়ি বললেন, খাবি তো ভালো কথা, আগে আমার জায়গাটা ইচ্ছে আছে। শিয়াল বলল, কি ইচ্ছে? বুড়ি বললেন, আমি যে তোর গান শুনতে চাই। শিয়াল সঙ্গে সঙ্গে গান ধরলো, হুক্কা হুয়া হুক্কা হুয়া। বুড়ি গিয়ে দাঁড়ালেন উঁচু একটা ডিবির উপর। বুড়ি গানের সুরে ডাকলেন তার 3টি কুকুরকে, আয় আয় তু তু, রঙ্গা বঙ্গা ভুতু, আয় আয় আয়, জলদি চলে আয়। নিমেষে ছুটে এলো তার 3টি কুকুর, শিয়ালকে ঘিরে ধরলো তারা।
একটা দিল শিয়ালের কানে কামড়, আরেকটা দিল তার ঘাড়ে কামড়, আরেকটা দিল তার পায়ে কামড়। শিয়ালকে তারা নাস্তা নাবুদ মরমর দশা করে ছেড়ে দিল। বুড়ি খুশি মনে বাড়ির দিকে রওনা হলেন, সঙ্গে তার রঙ্গা বঙ্গা আর ভুতু। এই গল্প থেকে আমরা দুটি জিনিস শিক্ষা পাই। এক, হঠাৎ বিপদে পড়লে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হয়। দুই, আমাদের পোষা প্রাণী আমাদের সবসময় সাহায্য করে। এবার নম্বরটা বলে দিই, নম্বরটা পেলে তো আরো খুশি হয়ে যাবে, তাই না? বিচারকদের থেকে প্রাপ্ত নম্বরের গড় হলো 91.94। দর্শক, প্রতিযোগীদের পরিবেশনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে, যেমন আমার এবং বিচারকদের অনেক ভালো লাগছে। তবে এ পর্যায়ে ডেকে নিব প্রতিযোগী শেখ মোহাম্মদ আরাফ বিন রাসেলকে। চলে এসো। কেমন আছো? ভালো আছি। কেমন লাগছে আজকে অংশগ্রহণ করে এত দূর পর্যন্ত এসেছো? আমার অনেক ভালো লাগছে। ঠিক আছে, আমারও তো ভালো লাগছে। এখন দেখা যাক বিচারকদের তুমি গল্প বলে ভালো লাগাতে পারো কিনা। অল দ্য বেস্ট। আমার গল্পের নাম উকিলের বুদ্ধি। গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবি তার কাছে 25 টাকা ধার নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও, আমি তোমার নামে মামলা দিব। সুতরাং চাষার আর রক্ষা নেই। এমন সময় শ্যামলা মাথায় চশমা চোখে তুখর বুদ্ধির উকিল এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি। চাষা তার হাতে ধরলো, পায়ে ধরলো, বলল, আমায় বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোনো, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু কথা টথা কইও না, যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঠার মতো ব্যা করবে। তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা, যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি 7 বছর আগে 25 টাকা কত নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, উকিল বলল, খবরদার, বল নিয়েছিলে কিনা? চাষা বলল, উকিল বলল, হুজুর, আসামের বেয়াদবি দেখুন। হাকিম রেগে মেগে বললেন, ফের যদি তুই অমান্য করিস তোকে আমি জেলে দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, হাকিম বললেন, লোকটা পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বলল, হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্মব্দি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না আছে কাণ্ডজ্ঞান? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই বাকি। দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো, ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করছে। আরে ওর কি আর মাথা ঠিক আছে? এরা বলছে এখানে একটা আঙুলে টিপ দে, পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলের মধ্যে ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে শুনে বললেন, আ মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা তোর 400 টাকাই ছেড়ে দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, মহাজন যতই বলে যতই বোঝায়, কিন্তু চাষা তার পাঠার বলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। এমন সময় চাষার উকিল এসে ধরল, যাচ্ছ কোথায় বাপু হে? আমার পাওনাটাকে চুকিয়ে দিয়ে যাও। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তবে যাওয়ার আগে আমি তোমাকে তোমার স্কোরটা জানিয়ে দিই। তুমি বিচারকদের থেকে প্রাপ্ত নম্বরের গড় অনুযায়ী পেয়েছো 92.4। প্রিয় দর্শক, এবারে ডেকে নিব নতুন করে চূড়ান্ত অডিশন রাউন্ডের পরের প্রতিযোগী আহমেদ আল মুহসিন শাওন। চলে এসো।
দেখি তোমার গল্প কেমন হয় সেটা আমরা শুনবো। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। একদিন এক কাক গাছের ডালে বসেছিল। তখন এক কসাই মাংস কাটছিল। কাক মনে মনে ভাবতে লাগলো, কতদিন মাংস খাইনি। যখনই কসাই একটু অন্যমনস্ক হলো, কাক চো মেরে মাংস নিয়ে গাছের ডালে বসলো। কাক তো মনে মনে বেজায় খুশি। সে ভাবতে লাগলো, কিভাবে মজা করে মাংসটা খাওয়া যায়। তখনই গাছের নিচ দিয়ে যাচ্ছিল এক শিয়াল মামা। শিয়াল মামার তো বেজায় চালাক। শিয়াল মামা কাক ভাইকে বলল, কাক ভাই একটু গান করো না। কাক তো মনে মনে বেজায় খুশি হতে লাগলো। শিয়াল মামা আবার বলল, ও কাক ভাই একটু গান করো না। কাক যখনই কা কা করে গান গাইতে লাগলো, তখনই তার মুখ থেকে মাংসের টুকরাটা টুপ করে নিচে পড়ে গেল। তোমার পারফরমেন্স অনেক ভালো হয়েছে। তোমার প্রাপ্ত নম্বর হলো 87.17। দর্শক, এবারে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে, যার নাম হলো মাশকুরা জামান। এসেছে ঢাকা থেকে। নিশ্চয়ই তুমি অনেক ভালো করবে। তার আগে তোমার গল্প শুনি চলো। এক ছিল সবুজ বনের পাশে ঝকঝকে হ্রদ। সে হ্রদে থাকতো এক ছোট্ট কচ্ছপ। তার নাম ছিল টিমো। টিমো ছিল তার সব ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট। যখন তারা দৌড়ে পানিতে যেত, টিমো সব সময় সবার শেষে পৌঁছাত। যখন তারা পাথরের উপর উঠত, টিমো বারবার পিছলে পড়ে যেত। একদিন টিমো দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি হয়তো জীবনে কখনোই কোনো কিছুতে ভালো হতে পারবো না। তার দাদি, নানি, বুড়ি কচ্ছপেরা হাসলেন, বললেন, ধীরে চলা মানে দুর্বলতা নয় সোনা। ধীরে চললে তুমি এমন অনেক কিছুই দেখতে পাবে যা অন্যরা দেখতে পায় না। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তবে যাওয়ার আগে স্কোরটা তো জানতে হবে, তাই না? কত পেয়েছো? তুমি পেয়েছো 88.67, 88.67। রে পর্যায়ে ডেকে নিব পরের প্রতিযোগী মুমতাহিনা ইয়ামিনীকে। তুমি তোমার গল্প বলার জন্য প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট। আজ বৃদ্ধকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হবে। আয়োজন চলছে তার। ঘরের প্রতিটি কোণায় তার স্মৃতি। চোখ দুটো বারবার জলে ভিজে যাচ্ছে। ম্লান হয়ে গেছে সকল আদর, ভালোবাসা, স্নেহ এবং দিনের পর দিনের সেই কষ্টগুলো। মনে পড়ে যাচ্ছে ঠিক সেই দিনের কথা। হ্যাঁ, বলছি সেই 20 বছর আগের গল্প। এক গ্রামে এক কৃষক বাস করতেন। সে তার স্ত্রী, পুত্র এবং তার বৃদ্ধ বাবাকে নিয়ে সুখেই বসবাস করতেন। কৃষকের ছেলে তার দাদু ভাইকে ভীষণ ভালোবাসতেন। একদিন হট করে কৃষক ও তার স্ত্রীর মাথায় ঢুকে পড়ল যে বৃদ্ধকে আর বাড়িতে রাখবে না। কোথায় রাখবে খোঁজ নিতে লাগলো। খুঁজে পাওয়া গেল একটি বাড়ি। সেখানে শুধু বৃদ্ধরাই থাকে। যেই ভাবনা সেই কাজ। পরের দিন সকালে তারা রওনা হলো শহরের উদ্দেশ্যে। এর মধ্যেই ছেলে ছুটে এসে বলল, বাবা, তুমি আমার দাদু ভাইকে নিয়ে কোথায় যাচ্ছ? ইয়ামিনী, তোমার পারফরমেন্স অনেক ভালো ছিল। আমাদের সবার খুব ভালো লেগেছে। গড় নম্বর যেটা হয়েছে তা হলো 85.67। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছে প্রতিযোগী ইপসিতা পুরকায়স্থ অশ্মি। তুমি কি গল্প শোনাবে সেটা শুনে আমি কি হাসবো কি না এটা বলবো আমি একটু পরে। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাস ফড়িং ঘাসের ওপর তিরিং বিরিং করে খেলা করছে।
ঘাস ফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটি বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাস ফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতে খাবার সঞ্চয় করছি। আমাদের সামনে বিচারকগণ আছেন এবং তাদের থেকে যে প্রাপ্ত নম্বর তার গড় অনুযায়ী তুমি পেয়েছো 87.33। দর্শক, প্রতিযোগিতার এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছে প্রতিযোগী মোসাম্মদ তাসনিম রহমান। ডেকে নিব তাকে। কয়টা গল্প পারো তুমি তার আগে সেটা বলো। 3-4টার মতো পারি। কার কাছ থেকে শিখেছো এগুলো? নানু, দাদু, ম্যাম, আম্মু। বাহ, চমৎকার। তাহলে চলো আমরা তোমার গল্প শুনি আগে। নদীর ধারের জঙ্গলের এক গুহায় বাস করত এক শিয়াল পণ্ডিত, আর জঙ্গলে বাস করত এক দুষ্ট বাঘ। শিয়াল পণ্ডিত প্রতিদিন সকালে খালি পেটে খাবারের খোঁজে গুহা থেকে বের হতো, আর সন্ধ্যাবেলায় ভরা পেটে গুহায় ফিরত। একদিন দুষ্টু বাঘ শিয়ালটিকে দেখলো, মনে মনে ভাবলো, ও এই শিয়ালটা তো খুব নাদুস নুদুস, একে আমার খেতে খুব মজা লাগবে। সে ভাবলো, শিয়াল যখন তার গুহা থেকে বের হবে সে তার গুহায় ঢুকে বসে থাকবে, আর সন্ধ্যাবেলায় শিয়াল যখন গুহায় ফিরবে তখন সে তাকে খেয়ে ফেলবে। পরদিন শিয়াল যখন তার গুহা থেকে বের হলো, বাঘ এসে তার গুহায় ঢুকে বসে থাকলো। সন্ধ্যাবেলায় শিয়াল যখন গুহায় ফিরল, দেখতে পেল কোনো প্রাণীর পায়ের চিহ্ন, ভিতরে ঢোকার চিহ্ন আছে, কিন্তু বাইরে বেরোনোর কোনো চিহ্ন নেই। তখন সে বুঝতে পারল নিশ্চয় কোনো প্রাণী তার গুহায় ঢুকে বসে আছে। তুমি পেয়েছো 88.02, 88.02। অনেক ভালো নম্বর পেয়েছো। আমাদের এবারের প্রতিযোগী মুবাশশিরা মোসাররত দোয়ামনি। গল্প বলার জন্য রেডি? ওকে। একদা এক ধূর্ত শিয়াল এক সারস পাখিকে তার বাড়িতে নিমন্ত্রণ করলো। সারস পাখি নিমন্ত্রণ রক্ষা করতে এলে শিয়াল দুটো পাথরের সমান থালায় ঝোল ঢেলে নিয়ে এলো। একটি সারসকে দিল, অপরটি নিজে নিল। সারস তার সরু লম্বা ঠোঁট দিয়ে কিছুই তুলতে পারল না, কিন্তু শিয়াল তার জিভ দিয়ে সহজেই সেই সমান থালা থেকে ঝোল খেয়ে নিল। অতএব সারস পেটে খিদে নিয়েই বাড়ি ফিরল। এরপর একদিন সারস ও শিয়ালকে তার বাড়িতে নেমন্তন্ন করলো। তখন শিয়াল নেমন্তন্ন খেতে এলে শিয়ালকে সারস একটা সরু কুজোর মতো পাত্রে ঝোল দিল। শিয়ালের মুখ সেই কুজোর মধ্যে ঢুকলো না, তাই সে কুজোর গা চাটতে লাগলো। সারস কিন্তু সহজেই তার লম্বা ঠোঁট দিয়ে কুজো থেকে ঝোল খেয়ে নিল। পেটের খিদে পেটে নিয়েই শিয়াল বাড়ি ফেরার সময় সারসকে বলল, এটা কি হলো সারস ভাইয়া, এ তোমার কেমন ভদ্রতা? তখন সারস পাখি বলল, কিছু মনে করো না শিয়াল ভাইয়া, এই ভদ্রতা আমি যে তোমার কাছ থেকেই শিখেছি। তুমি পেয়েছো 88.17। দর্শক, ডেকে নেব পরের প্রতিযোগীকে। এবারের প্রতিযোগী আফিয়া আবিয়াত আরোহী। আমরা তোমার থেকে গল্প শুনবো, তারপর জানাবো তোমাকে তুমি কত নম্বর পেয়েছো। রেডি ফর দ্যাট? ওকে। অনেক দিন আগের কথা, এক লোকের একটি খুবই বদরাগী ছেলে ছিল। লোকটি ভাবতে লাগলেন যে কিভাবে তার
রাগ নিয়ন্ত্রণ করা শেখানো যায়। একদিন লোকটি তার ছেলেকে ডেকে একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন, এখন থেকে তুমি যতবার রেগে যাবে ততবার আমাদের কাঠের বেড়াটিতে একটি করে পেরেক ঢুকে দিবে। ছেলেটি তার বাবার কথা মতো সে যতবার রেগে গিয়েছে সে ততবার একটি করে পেরেক ঢুকি দিয়েছে। যেহেতু সে বদরাগী ছিল, সুতরাং তাকে প্রত্যেকটা দিনই 37টারও বেশি পেরেক ঠুকতে হতো। সপ্তাহখানেক পর সে বুঝে উঠতে পারল যে নিজের রাগ নিয়ন্ত্রণ করা কাঠের বেড়াটিতে একটি করে পেরেক ঠোকার চেয়ে অনেক বেশি সহজ। তাই সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে লাগলো। পরবর্তীতে এমন একটি দিন এলো যে সেদিন তাকে একটি পেরেকও ঠুকতে হলো না। সে তার বাবাকে সে কথা জানালে তার বাবা বললেন, এখন থেকে তুমি যতবার রেগে যাবে ততবার আমাদের কাঠের বেড়াটিতে একটি করে পেরেক খুলে ফেলবে। ছেলেটি তার বাবার কথা মতো সে যতবার নিজের রাগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে সেসব দিনে একটি করে পেরেক খুলে ফেলেছে। তুমি পেয়েছো 91.03, 91.03, অনেক নম্বর পেয়েছো। 90 আপ, অনেক নাম্বার, A+। দর্শক, এবারে ডেকে নিব আরেকজন প্রতিযোগীকে, যার নাম হলো MM ওয়াজিহা। কতগুলো গল্পের ঝুলি নিয়ে তুমি এখানে এসেছো? আমি 9টি গল্প। ও মা, অনেকগুলো গল্প। অল দ্য বেস্ট। আমার গল্পের নাম রোবট বন্ধু ও রাহুলের কাহিনী। এক ছিল রাহুল নামের এক কৌতূহলী কিশোর। পড়াশোনার চেয়ে খেলাধুলা আর কার্টুন দেখতে তার বেশি ভালো লাগতো। একদিন হঠাৎ করে রাহুলের বাবার আনা নতুন রোবট খেলনাটি কথা বলা শুরু করলো। পিপ পিপ, হ্যালো রাহুল, পিপ পিপ, আমি তোমার নতুন বন্ধু। পিপ পিপ, আমি তোমাকে পড়া শিখতে সাহায্য করব। পিপ পিপ, গান শোনাবো। পিপ পিপ, এমনকি হোমওয়ার্কও করে দেব। পিপ পিপ। রাহুল খুশিতে চিৎকার করে উঠল, ওয়াও, এখন থেকে আর আমাকে পড়তে হবে না, সব কিছু তুমি করো। প্রথম কিছুদিন রোবট সত্যি আশ্চর্য কাজ করলো। রাহুলের ফলাফলও ভালো হলো, মা বাবাও খুশি। রোবট তাকে মজার মজার তথ্য শোনাতো। চাঁদে কিভাবে মানুষ গিয়েছিল, সমুদ্রের নিচে কত প্রাণী আছে, কিংবা মহাকাশযান কেমন কাজ করে। রাহুলের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিজ্ঞান আর প্রযুক্তি তাকে নতুন এক পৃথিবী দেখালো। আমি তো হলে তোমাকে 100-এ 100ই দিয়ে দিতাম, কারণ আমার সবাইকে দেখলেই 100-এ 100 দিয়ে দিতে ইচ্ছা করে, কিন্তু বিচারক মণ্ডলী খুব চিন্তা করে সবাইকে নম্বর প্রদান করেন। তুমি পেয়েছো 93.67, অনেক ভালো নম্বর না? এ পর্যায়ে ডেকে নেব আরেকজন প্রতিযোগীকে, যার নাম হলো আব্দুর রহমান আলিফ। ঠিক আছে, আমরা গল্প শুনবো তোমার। তার আগে তোমার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে রাখি, নিশ্চয়ই অনেক ভালো লাগবে সবার। অল দ্য বেস্ট। এক ছিল আম গাছ, খুব ভালোবাসতো সে একটি ছোট্ট ছেলেকে। হররোজ ছেলেটি তার সঙ্গে এসে খেলা করত, তার ডাল ধরে দোল খেত, আম খেত। সময় গড়িয়ে যেতে লাগলো। ছেলেটিও ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো। প্রায়ই দেখা যেত গাছটি দাঁড়িয়ে রয়েছে একলা। বহুদিন পর ছেলেটি ফিরে এলো। গাছটির মন আনন্দে নেচে উঠল। গাছটি বলল, আয় আয়, আমার সাথে খেলবি, আয়, আমার ডাল ধরে দোল খাবি, আয়। ছেলেটি বলল, আমার আর এখন গাছে উঠে খেলার বয়স নেই, আমার এখন নানা সব জিনিস কিনতে হবে, তুমি কি আমায় কিছু টাকা দিতে পারো? গাছটি বলল,
এই তো আমাকে মুশকিলে ফেললি। আমার কাছে তো টাকা নেই, আমার আছে শুধু আম আর পাতা। তুই এক কাজ কর, আমার আমগুলো বাজারে নিয়ে বিক্রি কর, তা দিয়ে যে টাকা পাবি সেটা দিয়ে তুই অনেক কেনাকাটা করতে পারবি। এখন তোমার মার্কস বলার টাইম চলে এসেছে। তুমি পেয়েছো 88.83, অনেক ভালো নম্বর পেয়েছো না? দর্শক, আমাদের এবারের প্রতিযোগী ঢাকার মেয়ে সুবাইতা সেহরিশ জাইফা, ডেকে নিব তাকে। তোমাকে খুব কিউট লাগছে, একদম নার্ভাস হবে না, তোমাদের গল্প আমরা শোনার জন্য এখানে এসেছি। সো তুমি সুন্দর করে তোমার গল্পটা আমাদেরকে শোনাও, ঠিক আছে? এক যে ছিল হাঁসের ছানা, ডিম থেকে বেরিয়ে সে দেখলো তার মা নেই। সে ভাবলো খুঁজতে হবে মাকে। হাঁটতে হাঁটতে দেখা হলো মৌমাছির সাথে। মৌমাছিকে হাঁসের ছানা বলল, তুমি কি আমার মা? মৌমাছি বলল, না না না, আমি তোমার মা না। তাহলে কোথায় আমার মা? একটু সামনে এগোতেই তারা দেখতে পেল কতগুলো হাঁসের ছানা পানিতে খেলছে। ছোট্ট হাঁসের ছানা কেঁদে কেঁদে বলল, কোথায় আমার মা? হঠাৎ সে শুনতে পেল, আমি তোমার মা, এসো আমার ছা। বিচারক মণ্ডলী তোমাকে কত নম্বর দিয়েছে সেটা তো তোমাকে জানাতেই হবে। সবাই মিলে যে নম্বর দিয়েছেন তার গড় হলো 90.83, মানে 90.83। খুশি তুমি? চূড়ান্ত বাছাই পর্বের এবারের প্রতিযোগী সাইফান শেখ সাহির। কোন ক্লাসে পড়ো? 2তে। বাহ, চলো তাহলে তোমার গল্প শুনি। ওকে, লেটস গো। গল্পের নাম রাগ শূন্যের পৃথিবী। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি একজন নোবেল বিজয়ী, পৃথিবীর সবাই জানে। একদিন আমার নানা ভাই আমাকে সেই বিখ্যাত ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা 3 শূন্যের পৃথিবী বইটি আমাকে উপহার দিলেন। বইটি পেয়ে আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি, কিন্তু বইটির ভাষা আমার উপযোগী নয়, একটু কঠিন। আমার অনুরোধে আমার নানা ভাই আমাকে বইটির ভেতরের কথা শোনালেন। বইটির ভেতরে লেখা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মানুষের জীবনে শান্তি আনতে চান, তাই তিনি 3টি শূন্যের কথা বলেছিলেন। ওনার প্রথম শূন্য, শূন্য দারিদ্রতা, অর্থাৎ পৃথিবীতে কোনো মানুষ গরিব থাকবে না। ওনার দ্বিতীয় শূন্য, শূন্য বেকারত্ব, অর্থাৎ পৃথিবীতে কোনো মানুষ কাজ ছাড়া থাকবে না। ওনার তৃতীয় শূন্য, শূন্য গড় কার্বন নিঃসরণ, গাড়ি ও কলকারখানার কালো ধোঁয়া, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভয়াবহতা থাকবে না। তাহলেই পৃথিবী হবে সুন্দর ও শান্তিময়। সকালবেলা মা আমাকে পড়া ধরলেন, পড়াটা আমি পারলাম না। মা আমাকে কষে 2টি চড় মারলেন। মনটা আমার ভীষণ খারাপ হলো, ফলে সেদিন আমার স্কুলে যেতেও একটু দেরি হলো। কিন্তু সেদিন আমার সিটি পরীক্ষা ছিল। আমি ক্লাসে পা দিতেই মিস রেগে গিয়ে বললেন, সাইফান তোমার আজকে আসতে তো দেরি কেন? আমার জবাবের অপেক্ষা না করে উনি সবার সামনে আমাকে দিয়ে আমার কান ধরালেন। অথচ আমি সেখানকার ভালো ছাত্র, 5টা শাখা মিলিয়ে আমি গোল্ড পেয়েছি। মানুষরা যতটুকু শান্তি চায়, উনি যতটুকু শান্তি আনতে চান ততটুকু দিয়ে হবে না। এই 3টি শূন্যর জন্য আরো একটি শূন্য লাগবে। একটি কিছু ফাঁকা আছে, সেটি হচ্ছে রাগ শূন্য। এই রাগকে শূন্যে পরিণত করতে হবে, অর্থাৎ পৃথিবীতে কোনো মানুষ কোনো কারণেই রাগ করতে পারবে না। তুমি পেয়েছো 92 নম্বর, অনেক ভালো করেছো। দর্শক, এবারে আমরা পেয়ে গিয়েছি আরেকজন প্রতিযোগী, রাজশাহীর মেয়ে মেঘলা বিনতে জাহিদ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, আর অনেক গল্প করব, তবে আগে তোমার গল্প শুনবো। ধন্যবাদ। ওকে। অনেক দিন আগে জঙ্গলের পাশের
ছোট্ট গ্রামে বাস করত এক দুষ্টু ও চঞ্চল স্বভাবের ছেলে। নাম তার ভানু। ভানু খুব দুষ্টু ও মিথ্যেবাদী ছেলে ছিল। সে মিথ্যে কথা বলে গ্রামবাসীদের ভয় দেখাতো, বিরক্তও করত। একদিন ভানুর বাবা একটু অসুস্থ হয়ে পড়ল। ভানুর বাবা ভানুকে ডেকে বলল, বাবা ভানু, আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছে। আজকে মনে হয় আমি কোনো কাজ করতে পারবো না। তুমি একটু আমাদের বাসার গরু চারটিকে নিয়ে মাঠে চড়াতে যাও না। সাবধানে থেকো, জঙ্গলে থেকে কিন্তু বাঘ আসতে পারে। ভানু দুষ্টু, মিথ্যেবাদী, চঞ্চল স্বভাবের ছেলে হলেও তার বাবার একটা কথাও সে ফেলতে পারে না। তাই ভানু তার বাবাকে বলল, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এ কথা বলে ভানু তাদের বাসার গরু চারটিকে নিয়ে মাঠে চড়াতে গেল। তোমার মার্কসটা জানিয়ে দিই, তুমি কত নম্বর পেয়েছো। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তোমাকে নম্বর দিয়েছেন এবং তার গড় নম্বর হলো 88.37, 88.37। দর্শক, এবারে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগী চট্টগ্রামের মেয়ে অনুরাধা দাসকে। চলো আমরা তোমার গল্প শুনি তাহলে। একদা এক কৃষকেরই ছিল দুটি পোষা পশু, একটি ঘোড়া আর একটি গাধা। কৃষক যখনই বাজারে যেত তখন গাধার পিঠে ভারী বোঝা চাপাতো আর ঘোড়াকে সে হালকা কাজে ব্যবহার করত। একদিন কৃষক বাজারে রওনা হলো গাধার পিঠে প্রতিবারের মতো ভারী বোঝা দিয়ে, আর ঘোড়াকে সে ওই দিন কিছুই দিল না। রোদের তাপে, ভারীর চাপে গাধার বোঝা বইতে পারছিল না। কিছু দূরে যেতে না যেতে সে ঘোড়াকে বলল, ভাই ঘোড়া, ভাই ঘোড়া, আমি আর পারছি না। তুমি যদি আমার পিঠ থেকে একটা মাত্র বোঝা নাও, তাহলে আমিও বাঁচি, তুমিও বাঁচো। তুমি অনেক ভালো করেছো, তবে তোমায় যাওয়ার আগে তোমাকে তো নাম্বারটা জানিয়ে দিতে হবে তুমি কত পেয়েছো। তুমি পেয়েছো 90.18, অনেক ভালো নম্বর পেয়েছো। দর্শক, চূড়ান্ত বাছাই পর্বের এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছে প্রতিযোগী ইলমা হাসান আলিজা। তুমি আজকে আমাদের কি গল্প শোনাবে? পুতুলের গল্প না, রাজা ও তার তিন কন্যার গল্প। চলো তাহলে তোমার গল্প আগে আমরা শুনি। অনেক অনেক দিন আগের কথা। এক রাজ্যে বাস করত এক রাজা। তার ছিল এক রানী এবং তিন কন্যা, শিমুল, বকুল আর পারুল। তিন কন্যাদের নিয়ে রাজা রানীর বেশ সুখেই দিন কাটছিল। রাজ্যেও ছিল অনেক সুখ আর শান্তি। একদিন রাজা গল্প করছিলেন, তার সাথে ছিল রানী এবং তার তিন কন্যা। তখন রাজা তার তিন কন্যাদের একটা সহজ প্রশ্ন করল, যে তোমরা কি আমাকে কেমন ভালোবাসো বলো তো দেখি। বড় কন্যা শিমুল প্রথমে জবাব দিল, বলল, বাবা, আমি আপনাকে চিনির মতো ভালোবাসি। এই শুনে রাজা মুচকি হেসে দিলেন। মেঝো কন্যা বলল, বাবা, আমি আপনাকে মিষ্টির মতো ভালোবাসি। এই শুনে রাজা আবার মুচকি হেসে দিলেন। ছোট কন্যা বলল, বাবা, আমি আপনাকে নুনের মতো ভালোবাসি। তোমার নম্বরটা বলে দেই। তুমি পেয়েছো 89.12, 89.12। এবারে ডেকে নেব পরের প্রতিযোগী ঢাকার মেয়ে সাজিয়া মাহনুর সারাকে। চলো আমরা তাহলে তোমার গল্প শুনি সবার আগে। এক যে ছিল পান্তা বুড়ি, সে পান্তা ভাত খেতে খুব ভালোবাসতো, কিন্তু কিছুদিন ধরে চোরে তার সকল পান্তা ভাত খেয়ে যাচ্ছিল। তাই সে লাঠি ভর দিয়ে রাজার কাছে যাচ্ছিল। সে যাচ্ছিল পুকুর ধার দিয়ে। পুকুরের ভিতর ছিল এক শিং মাছ। শিং মাছ তাকে দেখে বলল, পান্তা বুড়ি, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ তুমি? পান্তা বুড়ি বলল, চোরে আমার সকলে পান্তা ভাত খেয়ে যায়, তাই আমি রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিং মাছ বলল,
ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তাতে তোমার অনেক উপকার হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। এরপর যেতে যেতে দেখা হলো এক বিশাল বড় বেল গাছের নিচে পড়েছিল এক বেল। বেল বলল, পান্তা বুড়ি কোথায় চললে? পান্তা বুড়ি বলল, চোরে আমার সকলে পান্তা ভাত খেয়ে যায়, তাই আমি রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। তোমাকে তোমার নম্বরটা জানিয়ে দেই। বিচারক মণ্ডলী একজন একজন করে তোমাকে নম্বর দিয়েছেন এবং সবগুলো নম্বর মিলিয়ে তুমি গড়ে যে নম্বর পেয়েছো তা হলো, তুমি অনেক ভালো নম্বর পেয়েছো, তুমি পেয়ে গিয়েছো 90। দর্শক, এতক্ষণ ধরে আমরা উপভোগ করছিলাম প্রতিযোগিতার নানান ধরনের পরিবেশনা। তবে এবার জানতে চাওয়া যাক বিচারকদের কাছ থেকে তাদের অনুভূতি সম্পর্কে। জনাব জাহিদ রিপন স্যার, কেমন লেগেছে আজকে প্রতিযোগিতার পরিবেশনা এবং সব মিলিয়ে আপনার অনুভূতি কেমন? নতুন কুড়ির মাধ্যমে বাংলাদেশের যে শিল্পীরা তৈরি হয়েছে বা যাদেরকে আমরা পেয়েছি, তারা কিন্তু পরবর্তীতে বাংলাদেশের সংস্কৃতি এক ধরনের নেতৃত্ব দিয়েছেন। অনেক বছর পরে এই নতুন কুড়ি 2025 আবার শুরু হয়েছে। এখানে সারা দেশ থেকে প্রতিযোগীরা এসেছে। দর্শক, এবারে আমরা অনুভূতি জানতে চাইব আরেকজন বিচারক, যিনি হলেন জনাব শফিকুল ইসলাম বাহার। স্যার, কেমন লেগেছে আপনার আজকে এই প্রতিযোগিতায় এসে এবং প্রতিযোগীদের পারফরমেন্স কেমন ছিল? নতুন কুড়ি 2025 সত্যি সত্যি এটা নতুনভাবে আমাদের বাংলাদেশের সংস্কৃতির সুভাষিস বয়ে আনলো, এ কথা জোর দিয়েই বলতে পারি। আর একটা আন্দোলন শুরু হচ্ছে, যে একটা জাগরণ, এটা গান, কবিতা, গল্প বলা, অভিনয়, এগুলো যেন ভুলতে বসেছিল আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা। ওরা এখন আবার শিখতে চায়, শিখে আবার করতে চায় এবং করেছে। এবারে আমরা সর্বশেষ অনুভূতি গ্রহণ করব জনাব আবু হেনা রনির কাছ থেকে। ভাইয়া, কেমন লেগেছে আজকে প্রতিযোগিতার পারফরমেন্স আর সব মিলিয়ে আপনার কি প্রত্যাশা রয়েছে? আজকের নতুন কুড়িদের মাধ্যমে আগামীর বাংলাদেশকে দেখতে পাচ্ছি, যেন সাংস্কৃতিক এক বিপ্লব সামনে ঘটতে চলেছে এই একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুধুমাত্র একটা বাচ্চা সে শিখছে না, এই বাচ্চাকে তৈরি করতে গিয়ে তাদের অভিভাবকদেরও একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ফলে একটা চারিদিকের পরিবেশটাই একটু নতুন করে সাজতে চলেছে। বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ নম্বর পেয়ে 45 জন প্রতিযোগী ক বিভাগে অংশগ্রহণ নিচ্ছে চূড়ান্ত বাছাই পর্বে। এদের মধ্য থেকে 10 জন প্রতিযোগী যাবে পরের রাউন্ডে। প্রথম স্থান অধিকার করেছে রোহিণী হাসান রিদ্ধি, রাজশাহী বিভাগ, ক শাখা, প্রাপ্ত নম্বর 96.67। দ্বিতীয় স্থান অধিকার করেছে রুহানি রওজা, রাজশাহী বিভাগ, ক শাখা, প্রাপ্ত নম্বর 94.17। তৃতীয় স্থান অধিকার করেছে মা অং চিং মারমা, চট্টগ্রাম বিভাগ, ক শাখা, প্রাপ্ত নম্বর 93.67। যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে এম ওয়াজিহা, ময়মনসিংহ বিভাগ, ক শাখা, প্রাপ্ত নম্বর 93.67। চতুর্থ স্থান অধিকার করেছে শেখ মুহাম্মদ আরাফ বিন রাসেল, ঢাকা বিভাগ, ক শাখা, প্রাপ্ত নম্বর 92.4। পঞ্চম স্থান অধিকার করেছে পূর্ণতা সাহা রাশি, ময়মনসিংহ বিভাগ, ক শাখা, প্রাপ্ত নম্বর 92.13। ষষ্ঠ স্থান অধিকার করেছে সাইফান শেখ সাহির, ঢাকা বিভাগ, ক শাখা, প্রাপ্ত নম্বর 92। সপ্তম স্থান অধিকার করেছে নুসরাত তাসনিম, ময়মনসিংহ বিভাগ, ক শাখা, প্রাপ্ত নম্বর 91.94। অষ্টম স্থান অধিকার করেছে জান্নাতুন আলিয়া মাহমুদ, রংপুর বিভাগ, ক শাখা, প্রাপ্ত নম্বর 91.67। নবম স্থান অধিকার করেছে আফিয়া আবিয়াত আরোহী, ময়মনসিংহ বিভাগ, ক শাখা, প্রাপ্ত নম্বর 91.03। এবং দশম স্থান অধিকার করেছে আয়েশা সিদ্দিকা, খুলনা বিভাগ, ক শাখা, প্রাপ্ত নম্বর 90.90। দর্শক, দেখতে দেখতে চলে এসেছি নতুন কুড়ির বাছাই পর্বের শেষ পর্যায়ে। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে, যেমনটা ভালো লেগেছে আমাদের বিচারকদের এবং আমারও। আশা করি আপনাদের সাথে আবারও আমার দেখা হবে ফাইনাল রাউন্ডে। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের চূড়ান্ত বাছাই পর্ব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ির সঙ্গেই থাকবেন। আর শিশুদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।